আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। আজ বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট। প্রথমেই শুরু করছি উত্তমের প্রশ্নবান। বাঁকুড়ার জয়পুরে হচ্ছেটা কি? জবাব চায় নাকি জনতা? হ্যাঁ, অবশ্যই জবাব চাইছে। জবাব চাইছে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকে এত দুর্নীতি কেন? বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে সমস্ত নেতারা, গুন্ডারা এবং মাফিয়ারা এবং তোলাবাজকারীরা যারা এই জয়পুর ব্লকে এই দুর্নীতির সঙ্গে যুক্ত, তারা গ্রেপ্তার হবে কেন, কবে? শুধু তাই নয়, যারা এই জয়পুর ব্লকে সন্ত্রাস সৃষ্টি করছে শাসক দলের, যাদের সম্পর্কে থানাতে বিভিন্ন রকমের ধারা রয়েছে, অপরাধের সঙ্গে যুক্ত, গুরুত্বপূর্ণ অপরাধের সঙ্গে যুক্ত, তারা গ্রেপ্তার হবে কবে? যেহেতু নির্বাচন কমিশনের নির্বাচন আচরণ বিধি চালু হয়ে গেছে, বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের জয়পুর পুলিশ প্রশাসন এখনো বসে আছে কেন? সেই সমস্ত অপরাধীদের এখনো গ্রেপ্তার করছে না কেন? এই সমস্ত প্রশ্নের জবাব চাইছে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের মানুষ। বাঁকুড়া জেলার জয়পুর ব্লকে এত বালি মাফিয়া কেন? এই বালি মাফিয়ারা কবে গ্রেপ্তার হবে? জয়পুর থানার পুলিশ প্রশাসন, জয়পুর থানার বিএলআরও, জয়পুর থানার বিডিও, বিষ্ণুপুরের এসডিপিও, বিষ্ণুপুরের এসডিও, বাঁকুড়া জেলা শাসক এবং বিষ্ণুপুরের এসপি, যেহেতু তারা এখন নির্বাচন কমিশনের আন্ডারে, এই বালি মাফিয়াদের কবে গ্রেপ্তার করবে? এই সমস্ত প্রশ্নের জবাব চাইছে। এরপর আসছি বাংলার বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরগুলি নিয়ে। দেখতে থাকুন সেই খবরগুলি বাঁকুড়া টিভির পর্দায়। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে। তৃণমূলের এই 11 থেকে 12 বছরে পশ্চিমবাংলায় কোনো নতুন শিল্প তো হয়নি, বরঞ্চ একের পর এক শিল্প বন্ধ হয়ে গেছে। এইরকমই ছবি ধরা পড়ল জুট মিলগুলির ক্ষেত্রে। ভদ্রেশ্বর থামনাগর জুট মিল দ্বিপাক্ষিক বৈঠকের পর খুলেছিল, কিন্তু সেই জুট মিল আবার বন্ধের মুখে। পাশাপাশি তেলিনীপাড়া ভিক্টোরিয়া জুট মিলের শ্রমিকরা বৃহস্পতিবার মিল থেকে বেরিয়ে আসে। তাঁত ডিপার্টমেন্ট ছাড়া সব ডিপার্টমেন্ট বন্ধ হয়ে যায়। এর কারণ মালিক পক্ষ শ্রমিকদের উপর চাপ সৃষ্টি করছে, উৎপাদন বাড়াতে বলছে, যেটা শ্রমিকদের পক্ষে সম্ভব নয়। এই কারণেই সমস্যার ফলে 4000 শ্রমিকদের ভবিষ্যৎ কোন দিকে যাবে সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এ ব্যাপারে শ্রমিক ইউনিয়নের পক্ষে বিএমএস ও আইএনটিটি ইউসির নেতৃত্ব কি বললেন সেটা শুনে নেব। অন্যদিকে এই সমস্যার ব্যাপারে সিটু কোনো বক্তব্য দিতে চায়নি। মিটার বন্ধ হবে কি বলবেন? বৃহস্পতিবারে বন্ধ হয়ে গেছে, প্রোটেকশন জন্য কোম্পানি বলছে প্রোটেকশনটা বেশি, এই জন্য বন্ধ, কোম্পানি বন্ধ করে দেবে, ওয়ার্কার বন্ধ করে, ওয়ার্কার কাজে দেবে। বন্ধ হয়ে কবে? হ্যাঁ, সব থেকে এই বৃহস্পতিবার 6টা দিয়ে। আচ্ছা, তো সব ডিপার্টমেন্ট বন্ধ? সব ডিপার্ট বন্ধ, খালি এখন সিলাই ডিপার্ট করেছিল কালকে, আজকে বন্ধ আছে। নাম কি আপনার? শিবশঙ্কর জব। হ্যাঁ, শিবশঙ্কর জব। কি বলবেন? দেখুন, ভিক্টোরিয়া মিল তো ভালোই চলছিল। আটাক ম্যানেজমেন্ট বুধবারের 2 তারিখে একটা মিটিং ডেকেছিল অল ট্রেড ইউনিয়নকে নিয়ে। সেখানে ম্যানেজমেন্ট পক্ষ থেকে কথা এসেছিল কি প্রোডাকশান খুব ভালো হচ্ছে না আমাদের, এই আশেপাশে যে মিলগুলো প্রোডাকশান হচ্ছে সেরকম আমরা প্রোডাকশান দিতে পারছি না, উনি বলছিলেন।
আমরা বলেছি ঠিক আছে, নতুন যে মেশিনগুলো আছে মেশিন রেশিওর সঙ্গে তো ম্যান রেশিও এখন ঠিক হয়নি। মেশিনে যে প্রোডাকশান অ্যাক্টিভিটি আছে সেরকম প্রোডাকশান হবে। আপনি যদি বলেন কি মানে 20 থেকে 40 করতে গেলে সেরকম তো হয় না। যেখানে প্রোডাকশান হচ্ছে না সেখানে ইন্ডিয়ানরা দেখবে কি কমি আছে না আছে, মেশিনে কিছু ফল্ট আছে না মালে ফল্ট আছে না ওয়ার্কারদের কিছু আছে, সেটা আমরা বলেছিলাম। কিন্তু হঠাৎ বৃহস্পতিবার সকালবেলা যখন লোক কাজে যায়, তাহলে স্প্রিং ডিপার্টে মিল নম্বর 2 নম্বর বাড়িতে 7 জনকে বলা যায় কি প্রোডাকশন হচ্ছে না, আপনাদেরকে বসিয়ে দেওয়া আছে। সেই নিয়ে ওয়ার্কারদের বিক্ষোভ হয়েছে আর ওরা বন্ধ করে চলে এসছে, কিছু বলিনি। কোন কোন ডিপার্টমেন্ট বন্ধ আছে? এখন মোটামুটি আমাদের পুরো ডিপার্টমেন্টই বন্ধ আছে, শুধু বেলগুদাম চলছে, সব বন্ধ। বাকি সবগুলো বন্ধ। কি মনে হচ্ছে মিলটা বন্ধ হবে? এখন তো বাঁশি দিচ্ছে, ঠিক আছে, এখন বাঁশি দিচ্ছে, কী করে বলা যাবে কি মিল বন্ধ আছে, কিন্তু শ্রমিক যাচ্ছে না। মানে খারাপের দিকে যাচ্ছে। হ্যাঁ, খারাপের দিকে যাচ্ছে, খুব একটা ভালো নেই। সামনে এত বড় পরব আছে, মিলটা চলি, আমরা সবসময় চাই মিল চলুক। অল ট্রেড ইউনিয়ন চাই এখন যে বাজারে রেট আছে সেই মিলটা যেইভাবে হোক চলুক, চললে ভালো থাকে, এটাই হচ্ছে। কত শ্রমিক আছে? শ্রমিক সংখ্যা সংখ্যা প্রায় 4,000 উপরে আছে। আর মূল সমস্যাটা কি? ওই মোট সমস্যা ওদের মানে প্রোডাকশান নিয়েই কথা হয়েছে। কত চাইছে? ওরা যেখানে ধরুন মানে স্পাইডারে আপনার যেই রোলারটা খুলছে ওইখানে সব জায়গা মানে বলছে বাড়াতে, ঠিক আছে, সব জায়গায় বলছে কিছু না কিছু বাড়াতে, ঠিক আছে। আপনার নামটা কি? আমার নাম এমডি সামিম, কোন ইউনিয়ন? বিসিএমইউ। খরচ হয়েছিল, এখন দেখছি মানে প্রায় অর্ধেকের বেশি বন্ধ, কি বলবেন? আমরা চাইবো যাতে তাড়াতাড়ি মিলটা খুলুক। আমরা আইএনটিটিউসির পক্ষ থেকে আমরা চাই যে কোনো মিল যেন বন্ধ না হয় এবং যা সমস্যা আছে বসে মিটিয়ে নেওয়াই ভালো। ম্যানেজমেন্ট পক্ষ থেকে আমি চাইবো ইউনিয়নকে নিয়ে বসে আলোচনা করে যা সমস্যা আছে, আর এই সময় তো বন্ধ করা উচিতই হয়নি, কেন সামনে ঈদ আছে, রমজান মাস চলছে, ঈদ আছে, তারপরে 6টি ছট আছে, হ্যাঁ, রামনবমী আছে। সমস্যা কি ছিল? সমস্যা ওই প্রোডাকশানকে নিয়ে হয়েছে, সেটা বসে একটা আলোচনা করা উচিত ইউনিয়নের সঙ্গে। আমরা এখানে ফিরোজ খান আছে আইএনটিটিউসি, তার সাথেও আমরা কথা বলবো। আমাদের চেয়ারম্যান আছে, মন্ত্রী সাহেবের সাথে আলোচনা করতে হবে যাতে তাড়াতাড়ি মিলটা খুলুক, আমরা এটাই চাই। মিলটা কি শ্রমিকরা আতঙ্কের মধ্যে আছে, এই মিলটা কি বন্ধ হয়ে যাবে? না না, বন্ধ হয়ে যাবে কেন? এটা খোলাতে হবে, যেভাবে হোক খোলাতে হবে, কথা বলতে হবে। কারণ আইএনটিটিউসি আর পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী কোনোদিন চায় না যে জুট মিল বন্ধ হোক বা কোনো কলকারখানা বন্ধ হোক। যদি সমস্যা থাকে বসে আলোচনা করতে হয়। এর আগেও আপনি দেখেছেন যে বামফ্রন্টের সময় ডিএর জন্য স্ট্রাইক করতে হতো, কিন্তু আজকে যে আলোচনা আমাদের হলো এগ্রিমেন্টটা হলো, সেটা ঐতিহাসিক এগ্রিমেন্ট। বামফ্রন্টের সময় শ্রমিকদের বেতন কমিয়ে দেওয়া হতো, কিন্তু এবারে যে এগ্রিমেন্টটা হয়েছে সব দিক দিয়ে পয়সা বাড়ানো হয়েছে। আপনি কি চাইছেন? আমি চাই তাড়াতাড়ি মিলটা খুলি আইনজীবীর পক্ষ থেকে। আপনার নামটা? আমার নাম শাকিল আহমদ আনসারি। লোকসভার হেভিওয়েট তৃণমূল প্রার্থী তথা অভিনেত্রী রচনা ব্যানার্জির এখন ভোট বৈতরণী পার হওয়ার একমাত্র অস্ত্র হলো লক্ষ্মীর ভাণ্ডার। আর সেই লক্ষ্মীর ভাণ্ডার যে অস্ত্র, তারই ছবি কিন্তু ধরা পড়ল ভদ্রেশ্বর পৌরসভার 8 নম্বর ওয়ার্ডে মহিলা তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে। সেই খবর ক্যামেরা বন্দি হলো বাঁকুড়া টিভির ক্যামেরায়। দেখতে থাকুন সেই ছবি। আমাদের পক্ষ থেকে দিদিকে প্রচুর ধন্যবাদ।
জিন্দাবাদ 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 তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ 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 মমতা ব্যানার্জি জিন্দাবাদ 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 তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ 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 দিদি তুমি এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি তৃণমূল কংগ্রেস পার্টি বিপুল ভোটে জয় করুন জয় করুন জয় করুন মানুষ জিন্দাবাদ 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 তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ 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 মমতা ব্যানার্জি জিন্দাবাদ 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 লক্ষ্মী ভান্ডার জিন্দাবাদ 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 লক্ষ্মী ভান্ডার জিন্দাবাদ 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 আমরা আজকে এখানে দিদি আমাদের সকলের 500 টাকা করে লক্ষ্মী ভান্ডার ছিল, সেখানে দিদি আমাদের জন্য 1000 টাকা করে করেছে। আবার যাদের 1000 টাকা করে ছিল তাদের জন্য দিদি 1200 টাকা করে করেছে। আজকে সেই কারণে আমরা দিদির জন্য এখানে উপস্থিত হয়ে দিদিকে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে দিদি আমাদের পাশে যেদিন থেকে দাঁড়িয়েছেন সেদিন থেকে আজকে আমরা বাংলার মহিলারা এইটুকু বলতে পারছি যে আমরা কিভাবে উপকৃত হয়েছি। আজকে আমরা সংসারে মানে থাকার পরে এত কিছু করার পরেও যদি আমরা কিছু চাই বা কিছু করি, সেদিক থেকে আমাদের মানে আমরা কখনোই অনেক দিক থেকে বঞ্চিত হয়েছি। কিন্তু আজকে দিদি আমাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা নিজেদেরকে এতটাই স্বাবলম্বী মনে করছি যে মানে সেই ব্যাপারে আমি দিদিকে ধন্যবাদ দিয়েও মানে ছোট করতে পারবো না। দিদি যে আমাদের জন্য কি সেটা আমরা মানে ভাষায় বলে বোঝাতে পারবো না। আমার নাম রীনা ব্যানার্জি। মমতা ব্যানার্জিকে আমরা ভগবানের কাছে প্রার্থনা করছি উনি সুস্থ শরীর নিয়ে আমাদের পাশে থাকুক। আমরাও দিদির জন্য দিদির পাশে পাশে আছি, যতদিন দিদি আছে শ্রীরামপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি প্রচারে বেরিয়ে বৃদ্ধ এবং বৃদ্ধাদের প্রশ্নের মুখে পড়ে বিড়ালের মতো লেজ উঁচিয়ে পালিয়ে গেলেন এবং মিছিলকে তাড়াতাড়ি সেখান থেকে বার করে নিয়ে চলে গেলেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রচারে নেমে ভাবতেও পারেননি যে 15 বছর পরে তাকে এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে, এই রকম অপ্রস্তুত অবস্থার মধ্যে পড়তে হবে। अरविंद केजरीवाल के घुसा है, संजय सिंह के घुसा है, लेकिन अजीत पवार, प्रफुल्ल पटेल, शुभेंदु अधिकारी वो बॉर्डर क्रॉस करके उधर चला गया, सेव हो गया। सबसे करप्टेड आदमी को जो सेव करा है उनका नाम नरेंद्र मोदी। वो मास्टर का मास्टर है, कैसे करप्ट आदमी को सेव करना है नरेंद्र मोदी अच्छा जानते हैं। बीजेपी भावताबाज है, बीजेपी कौन नहीं देगा। क्या लक्ष्मी भंडार का रुपया मिलता है? मिल रहा है लक्ष्मी भंडार? कितना हुआ? हाँ ताई तो लक्ष्मी भंडार कितना हुआ? अभी 1000 रुपया मिल रहा है ना, 1000 रुपया मिल रहा है।
चेक कीजिए 4 अप्रैल के अंदर सब घुस गए, थोड़ा चेक कीजिएगा। कौन दे रहा है? दीदी, रेशन का बिना पैसे का चाल कौन दे रहा है? दीदी। तो वोट किसको डालना है? दीदी को है ना, जो घास है वो छोड़ा पुल में आप लोग वोट दीजिएगा। नमस्ते। কষ্ট হচ্ছে, প্রচার তো করতে হবে, মানুষের কাছে তো যেতে হবে, জনসংযোগ তো রাখতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি অলরেডি 3 দিন করে দুবেলা করে জনসংযোগ করলাম, আমার 4টে বিধানসভা কমপ্লিট হয়ে গেছে। একদম ইন্টিরিয়ার ভিলেজ থেকে আরম্ভ করে সবই শুনলাম। এই যে মানুষের কাছে যাওয়া, মানুষের কাছে শোনা, মানুষে আবার আনন্দ পাওয়া, মানুষ দেখতে চায়। কষ্ট হচ্ছে ঠিক কথায়, কিন্তু এত মানুষের মুখে হাসি দেখছি না, কষ্ট কোথায় লাঘব হয়ে যাচ্ছে। এই গরমের মধ্যে শরীর ফিট রাখতে কি কোনো বিশেষ কোনো না, আমি কোনো বিশেষ কিছু করি না ভাই, ও আমি কোনোদিনই করি না। আমি অ্যাজ ইউজুয়াল নর্মাল সকালবেলা হালকা ব্রেকফাস্ট করি, ওই তরমুজ আমি বাড়িতেও খাই, ফ্রুটসটা আমি সকালে বেশি খাই, এমনি ওয়ার্কিং ডেতেও তাই, মানে সবসময়তে। দুপুরবেলা হালকা খাওয়া হয়, না খেতে পারলেই ভালো হয়, কিন্তু খেতে একটু হয়, তাই জন্য একটু দুপুরবেলা খেতে কষ্ট হয় যেখানেই যাই। কিন্তু ছেলে মানে যারা আছে ওয়ার্কার রয়েছে তারা বলে একটু করে খাই, বিকেলবেলায় রাত্রিবেলায় খাই, রাত্রিবেলায় তারপর যা খাই হালকা খাই। আপনি ওভাবে প্রশ্ন করবেন না, হয় আমাকে বলতে দেবেন, নাহলে প্রশ্ন আমি শুনবো না। প্লিজ, আপনি সাংবাদিক, আপনাকে আমি সম্মান জানাই, কিন্তু আমাদের এভাবে হিউলেট করবেন না প্লিজ। হ্যাঁ, হাত জোর করছি। বলুন, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। কতটা কনফিডেন্ট? আপনি বলেছেন বাউন্ডারি মারবেন। বাউন্ডারি তো মারবো, 1.5 লাখের ওপরে বেশি ভোটে জিতবো। দাদা, একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি দুদিন আগে একটি বলেছিলেন পরিবারতন্ত্রের কথা, তার বিরুদ্ধে অভিযোগ তুলছে তারাই যে সিপিএম থেকে বলছে যে পরিবারতন্ত্র ওরা নয়, পরিবারতন্ত্র আপনারা করছেন, এরকম। না, আমার পরিবারতন্ত্রে কোনো অসুবিধা নেই। ন্যাচারালি আমি তো বলছি পরিবার থেকে আসবে, আমার কোনো অসুবিধা নেই। আমরা বলছি তো, দেখো, ভালো উকিলের ছেলে ভালো উকিল হবেই, ভালো জজের ছেলেরা ভালো জজ হবেই, 5-6 জেনারেশন ধরে হয়ে আসছে। বিজেপির থেকে অনেক সময় এটা নিয়ে বলে, কিন্তু বিজেপিও সব করে, সিপিএম তো প্রচণ্ডভাবে বলে। আমার বক্তব্য হচ্ছে পরিবারতন্ত্র মানে কি, উনি যেভাবে ইন্টারপ্রিটেশন করেছেন সিপিএমের প্রার্থী, সেটা তার পরিবারতন্ত্র ইন্টারপ্রিটেশন উনি ওনার মতো সুবিধা মতো করেছেন, এটা তো ঠিক কথা। আমরা পরিবারতন্ত্রের বিরুদ্ধে কোনো কথা বলি না, ওরা বলে। তা ওরা যদি সিপিএম যদি পরিবারতন্ত্রের বিরুদ্ধে বলে, 3-3টে জেনারেশন কি করে হয়? দাদুও খাবে, নাতনিও খাবে, এ হয় নাকি? আবার উনি বলছেন আমরা ক্ষমতায় ছিলাম না তাই। আরে ক্ষমতায় থাকা না থাকাটা বড় ব্যাপার না, কোশ্চেন হচ্ছে একটা পরিবার থেকে পরপর পার্টির টিকিট পাচ্ছে কিনা, সেটাই হচ্ছে বড় কথা। একটা কোশ্চেন ছিল, গতকাল রাজ্যপাল যা বললেন, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়ে দিলেন একবার। গভর্নরের কোনো পাওয়ারই নেই, অ্যাবসলিউটলি হি ইজ নট এনজয়িং এনি পাওয়ার। ও সুপ্রিম কোর্টের আদেশও মানবে না বলছে, এখন বিজেপির হাতে চলে গেছে, এটা কি করা যাবে? একদম বিজেপির একটা মানে এজেন্ট হিসেবে কাজ করছে। হি ইজ ডিস্ট্রয়িং দ্য এডুকেশন সিস্টেম অফ দি ওয়েস্ট বেঙ্গল। লোকসভার সিপিআইএম প্রার্থী মনোদীপ ঘোষ ও কিন্তু পিছিয়ে নেই, তিনিও কিন্তু শুরু করে দিয়েছেন পুরো দমে তার সমর্থনে প্রচার। বাড়িতে গিয়ে রাস্তায় একদিকে মিছিল এবং জনসংযোগের মাধ্যমে তিনি প্রচার ছাড়ছেন। এই ছবিও আপনারা দেখতে থাকুন এই বাঁকুড়া দ্বীপের পর্দায়। মনোদীপ ঘোষ তিনিও কিন্তু পুরোদমে প্রচার শুরু করে দিয়েছেন এই লোকসভার সিপিআইএম প্রার্থী।
জয়যুক্ত করুন। আমাদের সিপিআইএম প্রার্থী কমরেড মনোদীপ ঘোষকে দুহাত তুলে আশীর্বাদ করুন। 100 দিনের কাজটা গোটা পশ্চিম বাংলায় বন্ধ। তৃণমূল কংগ্রেসের যে দুর্নীতি রূপান্তরিত করতে হবে এবং দৈনিক 600 টাকা মজুরি দিতে হবে, প্রতিটা শ্রমে সারা দাম দিতে হবে। এবং তাই বলছি, এলাকার ভূমিপুত্র কমরেড মনোদীপ ঘোষকে রাস্তায় হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে বিপুলভাবে জয়যুক্ত করুন। কারণ পাশাপাশি আপনারা দেখেছেন আমাদের দিকে লোকসভার বিজেপি প্রার্থী কবির শঙ্কর ঘোষকে দেখা গেল সাংবাদিক সম্মেলনে। এই সাংবাদিক সম্মেলনে তিনি শ্রীরামপুরের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে এক হাত নিলেন। তিনি বলেন যে 15 বছরের সাংসদ মাননীয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের এলাকাবাসীর জন্য কিছুই করেননি। বিভিন্ন জায়গায় অনুন্নয়নের চিত্র ধরা পড়েছে। তিনি আরো বলেন, যদি তিনি এই অনুন্নয়নের চিত্র দেখতে চান, তাকে সঙ্গে করে নিয়ে গিয়ে সেই দৃশ্য দেখাবেন। হুগলি জেলার ঐতিহ্যমণ্ডিত শেওড়াফুলি হাট যে চরম অবস্থার মধ্যে রয়েছে এবং হুগলি শিল্পাঞ্চলের যে দুরবস্থা, সেই কোথাও তিনি এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে তুলে ধরেন এবং তিনি বলেন, এই সব কিছুর জন্যই এই 15 বছরের সাংসদ এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় একমাত্র দায়ী। বলছে যে আমাদের কোনো ব্যবস্থা নেই, মাছের জল জমে আছে, আনহাইজিনিক ভাবে হচ্ছে। এটা ইমিডিয়েটলি বাজারের ডেভেলপমেন্টটা দরকার। ভাষা কি ভাষা, বাঙালিদের এই সংস্কৃতি। জগদীপ ধনকর সিনিয়র লয়ার, আমি বলছি কল্যাণবাবু একটা সিনিয়র লয়ার হিসেবে ওনাকে সম্মান দিন। উনি যদি কালো কোট পরেন ওই সম্মানটা পাবেন। জগদীপ জিও তো একজন সিনিয়র লয়ার, রাজ্যপাল, কনস্টিটিউশনাল পোস্ট। উনি এই ভাষা কেন ব্যবহার করছেন? সাংবাদিক বন্ধুরা, আপনাদের একজন কলিগের সাথে এই ব্যবহার হয়েছে কিছুদিন আগে, সেটা ভুলবেন না আপনারা। আপনাদের কলিগ আমাদের কালো কোটের ওপরে যদি একটা আঙুল ওঠে, আমরা কিন্তু সব এক হয়ে যাই। আমি এই প্রশ্নটা এবার আপনাদের কাছে ছাড়লাম। জিজ্ঞেস করুন মানুষ কি বলছে, কত লাভ পাচ্ছে। এটা মোদিজির যে লাভার্থীরা আছে কত পাচ্ছে যোজনা। কোভিড এর সময় কোথায় ছিলেন তৃণমূলের প্রার্থী? বিজেপির পুরো টিম রাস্তায় ছিল, বিজেপির পুরো টিম মানুষের কাছে পৌঁছেছে। আমফানের সময় কোথায় ছিলেন তৃণমূল প্রার্থী? গ্রামে গঞ্জে গলিতে গিয়ে, যেখানে বাড়ি ভেঙে গেছে, ত্রিপল দেওয়া, টালি বিছিয়ে দেওয়া, বিজেপির পুরো জেলা প্রত্যেক দিন তারা ছিল। ছবি প্রমাণ দেবেন, আমার পেজে, জেলার পেজে গিয়ে দেখে দিন, ছবি প্রমাণ। মুখে বললে কি হবে? আমাদের টার্গেট দিয়ে দিয়েছেন আমাদের নেতৃত্ব, আমাদের আদর্শ, মানুষের চোখের মণি নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি। মিনিমাম 35টা নিয়ে, শ্রীরামপুর সহ মিনিমাম 35 নিয়ে মোদীজির হাতে মানুষ ভারত সরকারকে আবার তুলে দিতে। আমি কাউন্সিলর সহ তৃণমূল প্রার্থী কল্যাণ বাবুকে বলবো, আমার সাথে একদিন চলুন, আমরা চাঁদদাড়িতে ওয়ার্ডে ওয়ার্ডে যাই, এক একটা নালা আপনাকে দেখিয়ে দেবো, মশা গিজগিজ করছে, একটু মানুষের প্রতি তাকান। এটা চাঁদদানি বিধানসভার একটা ইস্যু, আমরা প্রত্যেক বিধানসভার ইস্যু নিয়ে লড়ে যাচ্ছি। চাঁদদানিতে
শিল্প শিল্প কোথায়? শুধু শুধু আছে কেন? চাঁদদানিতে, শ্রীরামপুরে প্রচুর কলকারখানা, জুট মিল বন্ধ। শ্রমিক ভাইদের প্রতি কোনো চিন্তা ভাবনা নেই। আপনারা দেখেছেন যে এখানে চাঁদদানি এরিয়ায় যেভাবে শ্রমিক ভাই বোনেরা থাকেন, দিনে কিছু ঘন্টা আলো পান, দিনে কিছু ঘন্টা জল পান, সংবিধানের বিরুদ্ধে, দ্য বেসিক রাইট টু হিউম্যান লাইফ। উনি তো সিনিয়র লয়ার, আর্টিকেল 21, বেসিক রাইট টু হিউম্যান লাইফ। একবার চলুন, একবারও তো মনে হয় শ্রমিক ভাইদের এটা কোর্টের ওখানে যাননি। আমার সাথে চলুন একবার, আমি তো বারংবার গেছি। শ্রমিক ভাইদের অধিকারের জন্য তারা যাতে মাথা উঁচু করে, যেটা সংবিধান তাদের গ্যারান্টি দিয়েছে, সেভাবে যাতে তারা বাঁচতে পারে, এই নিয়ে বিজেপির লড়াই বহু বছর ধরে চলছে। দুর্নীতি, কর্পোরেশনের যে সুবিধাগুলো, পৌরসভার যে সুবিধাগুলো তারা পাচ্ছে না। সিন্ডিকেট রাজ, বাড়িতে কিছু করতে গেলে এসে বলছে আমার থেকে সিমেন্ট নিতে হবে, আমার থেকে বালি নিতে হবে। মানুষ তো উন্নয়ন চায়, যোজনা প্রকল্প পাচ্ছে না। মোদী যে পেনশন যোজনা, কত মানুষ লাভ করেছে সারাপুরিতে। আর তৃণমূল চাইছে এখানেও কাটমানি নিতে, মানুষের সারায়। থেকে মোদীজির প্রতিনিধি এখান থেকে নির্বাচিত হবে, তার পরের দিন থেকে কাজে লেগে 1,000 কোটি টাকা, 40,000 কোটি টাকা, 30% তো ওনারাই বাদ দিতে হলো। এই যে লিস্ট তৈরি হলো, এখান থেকে 30% মানুষের নাম কেন বাদ দিতে হলো? বিকজ দে ডোন্ট কোয়ালিফাই। যার 4 চাকা গাড়ি, যার পাকা বাড়ি, তারা কেন আবাস যোজনায় তারা কেন লাভটা পাবে? এই জবে থেকে ইলেকশন ডিক্লেয়ার হয়েছে, কূটনীতি, অপপ্রচার এর চেষ্টা বিরোধী দলের। শ্রীরামপুরের মানুষের কি কল্যাণ হয়েছে আমি কল্যাণ বাবুকে জিজ্ঞেস করব, দীপশিতা ধরকে জিজ্ঞেস করবো। মানুষ তো আপনাদের পশ্চিমবাংলায় গ্রহণ করছে না, আপনাদের কি শ্রীরামপুরের মানুষের জন্য কাজ করছে? আপনারা কি বিকশিত ভারত গড়তে পারবেন? ভারতবর্ষ তো আপনাদের ক্ষমতায় আসছে না। বিকশিত ভারত তো নরেন্দ্র মোদী করতে পারবে। তো শ্রীরামপুরের মানুষকে বিভ্রান্ত কেন করছেন? শ্রীরামপুরের মানুষ একটা জিনিস পরিষ্কারভাবে বলতে চাই, আপনারা বঞ্চিত হবেন না। মোদীজি নিশ্চিতভাবে সরকার গঠন করবেন দিল্লিতে। আপনারা তখনই লাভগুলো পাবেন যখন মোদীজির প্রতিনিধিকে আপনারা এখান থেকে নির্বাচিত করবেন, কারণ ডাইরেক্টলি আপনাদের বাড়ি অব্দি সব প্রকল্প যোজনা পৌঁছাবে, মাঝখানে কেউ থাকবে না। এইটা মনে রাখবেন। মানুষের মুখে, বাজারে যাচ্ছি, রাস্তায় যাচ্ছি, গলি গলিতে যাচ্ছি, মাঠে যাচ্ছি, কাদার ভেতরে যাচ্ছি, সাধারণ মানুষের একটাই কথা, কল্যাণবাবু তো এখানে 15 বছর সাংসদ ছিলেন, শুধু কি কল্যাণের কল্যাণ হবে, মানুষের কল্যাণ হবে না। একটাই কথা, মানুষের কোনো কল্যাণ হয়নি, মানুষের কোনো উন্নয়ন হয়নি, মানুষ তাকিয়ে আছে মোদীজিকে। আজকে শেওড়াফুলিতে সারাদিন, আজকে চাঁদদানি বিধানসভায় সারাদিন প্রচার হয়েছে। চাঁদদানিতে প্রচুর ইলিগাল কনস্ট্রাকশন হচ্ছে, এখানে পুকুর ভরা শুরু থেকে জমি ল্যান্ড গ্র্যাবিং এগুলো চলছে। ডেঙ্গুতে মানুষ মারা যায়, নালা পরিষ্কার হচ্ছে না, পৌরসভার দুর্নীতি, এগুলো তো দূর করতে হবে। আমি বুঝতে পারি না, পৌরসভায় এত টাকা আসছে, যারা এখানকার কাউন্সিলর বড় বড় বাড়িতে, তারা দেখছি বড় বড় হোর্ডিং লাগিয়েছে, লক্ষ লক্ষ টাকা খরচা করে তাদের প্রার্থীতে। একটা নালা কেন করলে এটা কোনো লাভ আসবে না। আমি আপনাদের মাধ্যমে মানুষকে, আমাদের শ্রীরামপুর লোকসভার যারা ভোটাররা আছে, কার্যকর্তারা আছে, জনতা আছে, সকলকে এই বার্তা দিতে চাইছিলাম। তাই জন্য বিশেষভাবে আপনাদের আজকে আমন্ত্রণ করেছি। আপনাদের যদি কিছু প্রশ্ন থাকে প্রচার নিয়ে এবং এই বিষয়ে, আমি প্রশ্ন উত্তর রাখছি। हमने बताया कॉमरेड किसको कौन किसको संबोधित करता है कॉमरेड तक, ये लेफ्ट का शब्द है, ये लेफ्ट फ्रंट का शब्द है। ये पूरा इसका फायदा लेना चाह रहा है। इसमें फायदा किसका हो सकता है, हम आपको पूछ रहे हैं, हम आपके माध्यम से जनता को पूछे, इसमें फायदा किसका हो सकता है? ओनली ऑपोजिशन पार्टी। ये उनका फॉल्स प्रोपेगेंडा है। जी, ये चुनाव है,
चुनाव में राज का भी एक नीति होता है, और राज वो नीति मान के अगर नहीं करोगे तो वो तो पॉलिटिक्स नहीं होता है ना, वो गंदगी होता है। तो यही गंदगी का राजनीति अगर लेफ्ट फ्रंट जो विरोधी पार्टी है तो करना चाहते हैं तो करे। इसमें वास्तव रूप से कुछ भी नहीं है, ये पूरा झूठा प्रचार है। हम तो राजनीतिक चुनाव में है, राजनीतिक मैदान में है। हम दोनों कैंडिडेट को, टीएमसी के कैंडिडेट जो है और लेफ्ट फ्रंट के कैंडिडेट है, दोनों को चुनौती देता हूं, आप सामने आइए और जो आप कोशिश कर रहे हैं ऑडियो में वायरल करने के लिए, सामने आके डिबेट में वायरल करिए। मेरा ओपन চ্যালেঞ্জ रहा। কিন্তু তৃণমূল বলছে যে তারাও নির্বাচন বলছি তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে, আমিও অভিযোগ করেছি, তদন্ত হোক। নির্বাচন কমিশনকে আমি ইমিডিয়েটলি আহ্বান জানাবো, এটা তদন্ত হোক এবং সত্যটা মানুষের সামনে আসুক। তারা তো যা বলার বলবে প্রচারের জন্য। গতকাল সিপিএম প্রার্থী দীপশিখা, আপনার কি কোনো রাজনৈতিক বিষয় নেই? দীপশিখা ধরকে বলবো কোনো রাজনৈতিক বিষয় নেই। মানুষ যে বামপন্থীদের পশ্চিম বাংলায় গ্রহণ করছে না, মানুষ তাদের একটাও আসন দিচ্ছে না, মানুষ তাদের ভোট দিচ্ছে না, আপনি আপনার ইস্যু নিয়ে মানুষের কাছে পৌঁছান। ওনাকে ওপেন বলছি, আপনি আসুন আমার সামনে এই কথাগুলো বলুন। আমি ক্যামেরার পেছনে খেলতে আসিনি, যা খেলবো সামনে খেলবো। সামনে আসুন, প্রমাণ দিন। ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি আপনাদের সামনে, এই চ্যালেঞ্জটা দয়া করে ওনাকে পৌঁছে দেবেন। আপনার করার উদ্দেশ্য হলো বিশেষভাবে আপনাদের আমন্ত্রণ জানিয়ে আজকে আপনাদের সামনে বসছি। একটা বিষয়ে ক্ল্যারিটি খুব দরকার। 2-3 দিন আগে একটি অডিও ক্লিপিং ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে। সেই অডিও ক্লিপিংটা প্রথমে রিলিজ হয় কমরেড বলে একটি পোর্টালটার নাম হচ্ছে কমরেড। আমরা সকলে জানি বামপন্থীরা একে অন্যকে কমরেড বলে সম্বোধনা করে। আমরা যেমনি বলি আমরা একটা পরিবার, আমরা গর্বের সাথে বলি আমরা হলাম মোদির পরিবার। আমরা গর্বের সাথে এই প্রচারে নেমেছি মোদির সৈনিক হয়ে। কিন্তু বামপন্থীরা কমরেড সিস্টেমে বিশ্বাস করে। এই পোর্টালে একটি অডিও ক্লিপিং ভাইরাল হয় এবং সেটা অপপ্রচার করা হয়। সেটা আমি আপনাদের মাধ্যমে মানুষকে বলতে চাই, আমি ইলেকশন কমিশনে এই বিষয় নিয়ে কমপ্লেন জমা দিয়েছি। শুধু তাই না, ওয়েস্ট বেঙ্গল পুলিশে এর কমপ্লেন জমা হয়েছে। আমার যারা আইনজীবীরা আছে তারা এই বিষয়ে ইলেকশন কমিশন এবং প্রশাসনকে এই নিয়ে অভিযোগপত্র জানানো হয়েছে। আমি দাবি করছি, আমি আগ্রহ করছি, আমি আহ্বান জানাচ্ছি ইলেকশন কমিশনকে যে তারা যাতে ইমিডিয়েটলি যারা এটা করেছে তাদের এগেইনস্ট অ্যাকশন নেওয়া হোক। এখন এমসিসি চলছে, মডেল কোড অফ কন্ডাক্ট। মডেল কোড অফ কন্ডাক্টে এইসব অডিও ভাইরাল হওয়া বাঞ্ছনীয় না। এটা রাজনৈতিক লড়াই। রাজনৈতিক ভাবে আমি বিরোধীদের বলবো লড়াইয়ের ময়দানে আসুক, কিন্তু এই মিথ্যা প্রচার করে মানুষকে বিভ্রান্ত করে কোনো লাভ হবে না। এতে মানুষ সচেতন হয়ে গেছে। অনেক আমরা আগে দেখেছি অডিও ভাইরাল হওয়া, ভিডিও ভাইরাল হওয়া। একটাই ভিডিও মানুষের সামনে, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতারা কত চুরি করেছে এন্ড কে জেল যাচ্ছে। এটাই হলো বাস্তব ভিডিও। বামপন্থীদের একটাই ভিডিও হলো মানুষের সামনে, তাদের আজকে কোনো অস্তিত্ব নেই পশ্চিম বাংলায়। হুগলির লোকসভার বিজেপির হেভিওয়েট প্রার্থী তথা অভিনেত্রী লকেটের গাড়ি ঘিরে বিক্ষোভ হামলা না ষড়যন্ত্র? দেখতে থাকুন। ঘটনাটি ঘটেছে শনিবার রাত 9:30টার কাছাকাছি হুগলির বাঁশবেড়িয়ায় একটি কালী পুজোতে লকেটের নিমন্ত্রণ ছিল এবং তাতে অংশগ্রহণ করতে গিয়েছিলেন। তখনই কিছু দুষ্কৃতী হাতে লাঠি কালো পতাকা নিয়ে ওনার গাড়ি ঘিরে ফেলে, গো ব্যাক স্লোগান দেয়। এই ঘটনায় লকেট বলেন, এটি ষড়যন্ত্র করে আমার উপরে হামলা করার চেষ্টা করা হয়েছে। যেখানেই প্রার্থীরা সুরক্ষিত নয় সেখানে মানুষ কি করে সুরক্ষিত থাকবে? এই ঘটনায় আরো কি বললেন লকেট চ্যাটার্জি তা আপনারা শুনতে থাকুন। এবং তারা আসছে এবং উল্টোপাল্টা অসভ্য ভাষায় গালাগালি দিচ্ছে, নোংরা কথা বলছে এবং গো ব্যাক স্লোগান দিচ্ছে।
এবং তখন আমি ভেবেছি যে ঠিক আছে, তারা হয়তো দিচ্ছে, তাদের স্থানীয় মানুষের মতন হতে পারে, অনেকে অনেক কিছু তখন ষড়যন্ত্র কনস্পিরেসি থাকে। কিন্তু বিষয়টা আরো বাড়াবাড়ি হয় যত আমার গাড়ি রাস্তা এগোতে থাকছিল এবং বসেছিলাম, গাড়ির চারিদিক ঘিরে তারা মোটামুটি গাড়িতে মানে মারতে থাকে গাড়ির মধ্যে অনবরত, এবং আপনারা বুঝতে পারছেন যে গ্লাস গাড়ির মধ্যে রয়েছে এবং সেগুলো মানে ভেঙে যেতে পারে, এবং সেই অবস্থায় চারিদিক দিয়ে গাড়ির মধ্যে মারতে শুরু করে এবং সিকিউরিটিরা গাড়ি থেকে নেমে যায়। চেষ্টা করে তারা সামনে তাদেরকে শান্ত করতে, কিন্তু আমি ওখানে ভিডিও করেছিলাম কিছুক্ষণ। আমি দেখছি ভিডিও করছি, ভিডিও দেখতে দেখতে তারা আরো বেশি করে করছে, যাতে আমি ভিডিও করছি ওরা দেখ মানে আরো যেন আরো বেশি বাড়াবাড়ি করতে পারে। আমি ভিডিওটা বন্ধ করে দিই কারণ ওরা এত বাড়াবাড়ি করছিল। এবং তারপরে আমার সাইডের কাছের কাছে আসে, এসে ওটাকে ভাঙার চেষ্টা করে এবং একজন গাড়িতে ওঠার চেষ্টা করছিল, কারণ সেই সময় গাড়িতে কেউ ছিল না, আমরা সিকিউরিটিরাই গাড়ির বাইরে ছিল এবং গাড়িতে ওঠার চেষ্টা করছিল। সেখানে ওই সময়টা অন্ধকার ছিল, লোকও খুব কম ছিল ওই আশেপাশে, এবং তারা গাড়িতে ওঠার চেষ্টা করে, কিন্তু ড্রাইভার ধাক্কা দিয়ে তাদেরকে গাড়ির দরজা বন্ধ করে দেন এবং সেটা তাদেরকে নামিয়ে দেয় এবং বিভিন্নভাবে চেষ্টা করে যে কিভাবে গায়ে আমার হাত দেওয়া যায়, কিভাবে কাঁচ ভাঙা যায়। মানে একটা বিরাটভাবে বড় করে একটা ষড়যন্ত্র করেছিল এবং সেখানে আমরা কেউ কিচ্ছু জানতে পারিনি এবং তৎক্ষণাৎ আমরা পুলিশকে ফোন করেছি এবং পুলিশ এই বিষয়ে কিছু জানে না। স্থানীয় মানুষও যেখানে আমরা পুজো করতে গেছি সেখানে কেউ কিচ্ছু বুঝতে পারেনি যে কিছুক্ষণের মধ্যে এরকম একটা বড়সড় ঘটনা ঘটাবার জন্য টিএমসি থাকবে। এবং ওখানে শিল্পী চ্যাটার্জি তার নেতৃত্বে হয়েছে, স্থানীয় মানুষের সাথে আমি কথা বললাম এবং ওখানে রঞ্জিত সরকার বলে 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তিনিও ছিলেন এবং আরো অনেকে ছিলেন। আমি নামগুলো এক একটা করে পেলে আমি সেটা আপনাদেরকে জানাবো। এবং একজন নির্বাচনের প্রার্থী এরকম ভাবে চারিদিকে নির্বাচনের প্রচার করছে এবং সেখানে এরকম ভাবে একটা রাজবিদেতে একটা মহিলার উপর অ্যাটাক হচ্ছে, এরকম ভাবে ভেবে দেখুন। এবং মানে কোন জায়গায় দাঁড়িয়ে আছি, তার মানে কি এটাই মনে হচ্ছে যে তৃণমূল ভয় পেয়েছে? আজকে সারা হুগলি জেলা জুড়ে যেভাবে দুর্নীতি, যেভাবে মাফিয়াদের কথা, যেভাবে আমি বিভিন্নভাবে এভিডেন্স সহ আমি তুলে ধরছি, সেই জন্য এরা ভয় পেয়ে যাচ্ছে যে আজ বাদে কাল তাদের কি কি না হয়। আজকে যেভাবে সিবিআই ইডি ঘুরছে, আজকে তাদের ঘরে না সিবিআই ইডি ঢুকে যায়। কিন্তু যত এরকম করবে মনে রাখবেন আমি তত বেশি করে এটা বলবো। খানাকুল সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্টের পক্ষ থেকে প্রেস কনফারেন্স। আজকের বিষয় ছিল খানাকুল সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্টের অধীনস্থ একটি স্কুল তৈরি করা। যথারীতি স্কুলের নামকরণ করা হলো ট্রাস্টের কর্মকর্তাদের উদ্যোগে। স্কুলটির নাম হলো শঙ্করাচার্য চতুষ্পাঠী, যেখানে ইচ্ছুক ব্রাহ্মণরা যাজন ও পৌরোহিত্য শিখতে পারবে। শেখার পর পরীক্ষা দিতে হবে, তারপর সার্টিফিকেট প্রদান করা হবে। পরীক্ষার রেজাল্টের উপর নির্ভর করে পৌরোহিত্য শেখাবেন ট্রাস্টের বিভিন্ন পণ্ডিত এবং অধ্যাপকগণ। ট্রাস্টের সাধারণ সম্পাদক সুরজিৎ চক্রবর্তী কি জানালেন শুনতে থাকুন। নিয়োগ করা হয়েছে আমাদের ট্রাস্টের পক্ষ থেকে এবং ট্রাস্টের পক্ষ থেকে একটা নতুন স্কুলের নামকরণও করা হয়েছে, যার নাম শঙ্করাচার্য চতুষ্পাঠী। এই স্কুলটার মাধ্যম দিয়ে আমরা নতুন যারা পুরোহিত হতে ইচ্ছুক তাদেরকে আমরা এখান থেকে পূজা পাঠ বিষয়ে প্রশিক্ষণ দেব এবং আমার সঙ্গে বিভিন্ন জেলার পুরোহিতরা রয়েছে, হাওড়া জেলা, হুগলি জেলা এবং মেদিনীপুর জেলারও রয়েছে। সেই সঙ্গে ইনি আমার একজন শিক্ষক, যেটা আমাদের পূজা পাঠ শেখাতেও সহযোগিতা করবেন। সেই সঙ্গে আমাদের এখানে ভোলানাথ বাবু আছে, এখানে শীতলবাবু রয়েছে এবং এখানে আরও অনেকেই রয়েছে, দীপঙ্কর বাবু রয়েছে। তারা প্রত্যেকেই এই পূজা পাঠ বিভাগে সহযোগিতা করবে। তাই আপনাদের প্রত্যেকের কাছে বলছি, যারা পুজো পাঠ শিখতে ইচ্ছুক, যারা পুরোহিতগুলো যারা আরও একটু আপডেট হতে ইচ্ছুক, বিশেষ করে আমরা যে সমস্ত বাড়িতে পুজো করতে যাই, সেই পুজো করতে যেতে হলে আমাদেরকে কিন্তু পুজো পাঠটা শিখেই যেতে হয়, আমরা না শিখে কিন্তু যাই না। তাই আমরা যদি একটু ভালো করে শিখি তাহলে যজমানের যেমন আমরা মন জয় করতে পারবো, অন্যদিকে আমরা কিন্তু পুজোটাও সঠিকভাবে করতে পারবো। তার জন্য যে গাইডলাইনের প্রয়োজন
সেই গাইডলাইনের জন্য খানাকুল সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্ট সবসময় আপনাদের সঙ্গে থাকবে। আপনারা যদি যোগাযোগ করেন খানাকুল সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের সঙ্গে যোগাযোগ করুন, এবং এর যে যোগাযোগ নাম্বার 9903070007, এবং এছাড়াও আমাদের যে কমিটির আগামী দিনে যে নাম্বারগুলো থাকবে সেই নাম্বারগুলো আমরা আমাদের ফেসবুক পেজেতে দিয়ে দেবো এবং ইউটিউবেও থাকবে। এবং সেই সঙ্গে আজকে যে আলোচনা হলো এটাই আমার বলার, ট্রাস্টের সেক্রেটারি হিসাবে এটা আমাদের সিদ্ধান্ত হয়েছে। এরপর আমি বলবো যে মাস্টারমশাইকে কিছু বলার জন্য। নমস্কার। নারায়ণ নমস্কৃত্য নরঞ্চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং চৈব তত জয়ম উদীরয়েৎ। অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদদর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। বর্তমানে গোটা ভারতবর্ষ জুড়েই ধর্মশাস্ত্রের বড় সংকট। হিন্দু ধর্মশাস্ত্রের পঠন পাঠন প্রায় বন্ধই হয়ে গেছে। 1669 খ্রিস্টাব্দে আওরঙ্গজেবের ফরমান অনুযায়ী সমস্ত ধর্মশাস্ত্রের কেন্দ্রগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। যাই হোক, ক্রমশ আমরা ইংরেজ আমলে কিছুটা পুনরুদ্ধার করি, তারপরে আবার কিছুটা চালু হয়। স্বাধীনোত্তরকালে এটা মোটামুটি খানিকটা পুনরুদ্ধার করা গেলেও 2007 সালে আবার ওই নাস্তিক সরকার আসার সময় সেটাকে আবার পঠন পাঠন বন্ধ হয়ে গেছে। যাই হোক, কিন্তু আমাদের ধর্মশাস্ত্রের যে প্রধান অংশ স্মৃতিশাস্ত্র পঠন পাঠন এবং পৌরোহিত্য, বর্তমান কলেজ স্ট্রিটে যে সরকারি টোলটা আছে সেটা পুরো বন্ধ আছে। এখানে শুধুমাত্র পাণিনি ব্যাকরণ পড়ানো হয় আর একটু দর্শন পড়ানো হয়। যাই হোক, দুর্ভাগ্যের কথা আমরা কিন্তু বিভিন্ন গোটা ব্রাহ্মণ সমাজ চাইছে যে এটা সম্পর্কে শিক্ষা পড়াশোনা একটু চালু হোক, কারণ ধর্মশাস্ত্র একটা সম্পূর্ণ আলাদা। বেদানাং শরণাং স্মৃতি, তো স্মৃতি, সেই স্মৃতি ধর্মশাস্ত্র, সেটা পঠন পাঠন আমরা মোটামুটি 1200 পেপারের পরীক্ষা দিয়ে পড়াশোনা যে হচ্ছে পড়াশোনা একদম বন্ধ। কিন্তু সেটা না হলে আমাদের পড়াশোনা উচ্ছন্নে যাচ্ছে, ধর্মকার্য উচ্ছন্নে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। যাই হোক, শেষ পর্যন্ত কিন্তু ব্রাহ্মণরা তো মরবে না, ব্রাহ্মণদের শেষ করা যাবে না। এত ঝড় জল দিয়েও ব্রাহ্মণরা এখনও বেঁচে আছে এবং তারা আবার উঠে দাঁড়াতে চাইছে এবং ঘুরে দাঁড়াবে নিশ্চিত। কারণ হচ্ছে যে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম যদা যদা হি বাধা দানবত্তা ভবিষ্যতি তদা তদা অবতীর্যাহং করিষ্যাম্যরি সংশয়ং, এটা চণ্ডীতেও আছে, গীতাতেও আছে। সুতরাং আমরা আবার উঠে দাঁড়াবো। আমরা এখানে শিক্ষাকেন্দ্র চালু করছি, আশা করি এখানকার সমস্ত ব্রাহ্মণ সমাজ আন্তরিকভাবে এখানে সহযোগিতা করবেন এবং পুজো পাঠে যে সমস্ত ত্রুটি হচ্ছে সেটা আমরা মেজে ঘষে দেখে নেব কতটা ধর্মশাস্ত্রের কাছাকাছি হচ্ছে। যদি না হয় সেটা আর একটু ঠিকঠাক করে নেবো, আমরা অসুবিধা কী আছে। এই আমাদের মোটামুটি সিলেবাস ঠিক হয়ে গেছে, শিক্ষক মণ্ডলীও ঠিক হয়ে গেছে, স্নান মোটামুটি এখানেই হচ্ছে। আপনারা যোগাযোগ করবেন। ব্রাহ্মণ ট্রাস্ট, আমাদের যে সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট আছে, সমন্বয় ট্রাস্ট, তার মাধ্যমে সমস্ত যোগাযোগ জানতে পারবেন আপনারা। আমাদের ক্লাস খুব শীঘ্রই শুরু হবে। নমস্কার। আপনাদের এই শিক্ষাকেন্দ্রের নামটা? আমাদের শিক্ষাকেন্দ্রের নাম দিয়েছি শঙ্করাচার্য চতুষ্পাঠী। আপনার নাম? আমার নাম গোপাল দেব শর্মা। কবে থেকে শুরু করবেন? আমরা বৈশাখ মাসে শুরু করার ইচ্ছা আছে। হ্যাঁ, বৈশাখ মাসে শুরু করার ইচ্ছা আছে। নতুন করে অধ্যাপক বা পণ্ডিতদের সব নিযুক্ত হয়ে গেছে? সবই হয়ে গেছে। আরও অধ্যাপক আমরা সুযোগ পেলে নিয়ে নেব। আমার আপাতত কাজ চালানোর মতো আমরা সম্পূর্ণ প্রস্তুত আছি। ভূপতিনগরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। কারণ একদিকে যেমন এই ভূপতি নগরে বিজেপির সভা রয়েছে, তেমনি অন্যদিকে তৃণমূলের প্রতিনিধির দল এই ভূপতি নগরে আসছে। সেই কারণেই বাড়তি নিরাপত্তা বলে জানা যাচ্ছে। আমাদের